আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করবেন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি আপডেট পর্ব। 705 নম্বর বেসিক পর্ব প্রচার হয়েছিল 20/1/2025-এ। যিনি অতিথি ছিলেন তার নাম ফারুক হোসেন এবং আজকে সফলতার সংখ্যা দাঁড়াবে 417, যদি আমরা সাকসেসফুলি এটাকে অ্যানাউন্স করতে পারি। তো যদি ফারুক হোসেন তার দাবি করা পরিবারকে মেনে নেন, তো এখানে আসলে একটা জিনিস একটু অনেকদিন পরে আমাকে খুব নক করেছে। ফেসবুকে আমরা দেখলাম যে ফারুক হোসেনের বেসিক ভিডিওর যে ভিউজটা হয়েছে সেটা খুবই মানে স্যাটিসফাইং, এটা আমরা বলবো। কিন্তু আমি বুঝি না কেন এটার এত ভিউজ হলো। এটার যদি এতটা ভিউজ হয় তাহলে ডেফিনেটলি অন্যান্য ভিডিওগুলোর ভিউজও ঠিক অতটাই হওয়া উচিত বলে আমি মনে করি। যাই হোক, আমি ওটাকে আমরা আসলে এভাবে দেখতে চাই না যে কটা হয়েছে কতটুকু হয়েছে। যেমন 994 এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি 9,94,000 এবং এই ভিডিওটা শেয়ার এসছে 11.2 হাজার, যেটা আমাকে 2022 সাল 2023 সালের কথা মনে করিয়ে দিচ্ছে। 2022-23 সালে আমাদের বেসিক ভিডিওগুলোর ভিউজ এবং রিচ ছিল এরকম। যারা আপনারা ইউটিউবে ভিডিওটা দেখছেন তাদেরকে আর একটা মজার কথা বলি, যারা ফেসবুকে মোটামুটি একটু হলো ভিডিও দেন, কন্টেন্ট ক্রিয়েশনের কথা বাতিল দিলাম, সেদিন আমি একটা ভিডিও দেখছিলাম এরকম কোনো একটা পেজের ভিডিও শেয়ার হয়েছে 2,500 শেয়ার। কি বলেছি? শেয়ার হয়েছে 2,500, ভিউ হয়েছে কটা? ভিউ হয়েছে 635টা। মানে পৃথিবী, ইট ইজ কাইন্ড অফ অ্যাবসার্ড যে 2,500 শেয়ারের একটা ভিডিওর ভিউজ হবে 635। মানে 2,500 ভিডিও তো ডেফিনেটলি দর্শক দেখেছে। সো এই হলো ব্যাপার। তো এখন কথা হচ্ছে যে ফেসবুকের এই যে রিচ ভিউজের যে অ্যালগরিদম, সেটা আমাদেরকে হতাশ করে এবং আমি বিশ্বাস করি যে এটা আমরা রিড করতে পারি না। আগে যেরকম একটা কন্টেন্ট রিড করা যেত, যে এই কন্টেন্টটা দিচ্ছি মানে হচ্ছে একটা ভিউজ হওয়ার সম্ভাবনা আছে, এটা একটা পপুলার কন্টেন্ট, যেটা রিড করা যেত, সেটা ফেসবুকে রিড করা যায় না ইদানিং। আমি পারি না ডেফিনেটলি। লঙ্গার ভার্সন ভিডিওর অবস্থা খুবই খারাপ, জঘন্য। কিন্তু ইউটিউবে আপনি খুব ভালো করে রিড করতে পারবেন। ইউটিউবে আপনি জানেন যে এই ভিডিওটা ঠিক এই জায়গায় গিয়ে আটকায় যেতে পারে, এই জায়গাটা, এবং তার মধ্যে 99.9%ই কারেক্ট হয়। আমার মনে হয় ইউটিউবে যারা ভিডিও দেন তারা নিশ্চয়ই এটা জানেন। আমাদের নতুন একটা চ্যানেল এসছে, আপনারা অনেকেই হয়তো বা জানেন না। ওয়ানের লাস্ট যে কন্টেন্টটা এনেছে আমার টিম মেম্বাররা, খুবই প্লিজেন্ট একটা কন্টেন্ট, অসাধারণ একটা কন্টেন্ট, কিন্তু নতুন চ্যানেল, সে কারণে ভিউজ একেবারেই কম। এবং এই চ্যানেলটার প্রসার নেই বললেই চলে। আমি কোথাও এটা শেয়ার দিই না, আমি টুকটাক আপন ঠিকানায় 2-1টা কথা বলেছি মাত্র। ওয়ান স্পেস সকা দিয়ে সার্চ দিলে আপনারা হয়তো চ্যানেলটা পাবেন। 11টার মতো ভিডিওজ আছে। লাস্টে যে ভিডিওটা, সেটা হচ্ছে একজন দই বিক্রেতার 21 পদকের ওপরে। এত অসাধারণ একটা ভিডিওস, ভিউজ মাত্র কয়েকশো। এটার প্রধানতম কারণ হচ্ছে ইউটিউবে একটা চ্যানেল দাঁড় করাতে প্রচুর সময় লাগে। আমরা চেষ্টা করে যাচ্ছি অর্গ্যানিকলি চ্যানেলটিকে রিচ করার জন্য, অর্গ্যানিকলি চ্যানেলটিকে দাঁড় করানোর জন্য, যেটা আপন ঠিকানার ক্ষেত্রে আমাদের হয়নি। আপন ঠিকানার ক্ষেত্রে একটা ভিডিওস প্রথম দিকে RG কিবরিয়া চ্যানেল ছিল, পরে ওখান থেকে শিফট করে আমাদের আপন ঠিকানা নিয়ে যাওয়া হয়েছে। সো পাবলিক অনেকখানি কনফিউজ হয়ে গেছে। নইলে আপন ঠিকানায় যে পরিমাণ কন্টেন্ট আছে, ওখানে প্রায় 900-র উপরে কন্টেন্ট, 900 ভিডিওর উপরে, এবং সেখানে মাত্র 6 লাখেও হয়নি এখন পর্যন্ত সাবস্ক্রাইবার, হুইচ ইজ অ্যাবসার্ড। তো এই অভিজ্ঞতার জায়গাটা থেকে আমি আসলে আমি চাচ্ছি আমার ইউটিউবের এই চ্যানেলটা অর্গ্যানিকলি গ্রো করুক। আমি আসলে বিভিন্ন জায়গায় শেয়ার দিয়ে মানে ভিউয়ার্স বাড়ানো বা এটা ওইভাবে আমি চাচ্ছিলাম না। যাই হোক, মাঝে মাঝে আপনাদেরকে একটু টাচ দিচ্ছি, এবং এই টাচ দেওয়ার পেছনের অন্যতম কারণ হচ্ছে আলহামদুলিল্লাহ লাইভ, আপন ঠিকানা, ব্র্যান্ডিং বাংলাদেশ, ওয়ান, এবং এছাড়াও আমাদের আরও একটি চ্যানেল খুব শীঘ্রই লঞ্চ হবে বলে আমরা আশা করছি ইনশাআল্লাহ। সেটাও স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টসের ব্যানারে। এবং আপনারা নিশ্চয়ই জানেন আমাদের এই প্রতিষ্ঠানটি ছোট্ট একটা অফিস, এটা একটু বড় করার চেষ্টা চলছে এবং সেটার কাজও শুরু হয়ে গেছে আপনাদের দোয়াতির মধ্যে। আমাদের আরও একটা স্টুডিও হবে, আরও কিছু লোকজন নিব, এবং আমরা চাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যম কেন্দ্রিক কন্টেন্টগুলো আরও বেশি বাড়ানোর জন্য। এছাড়াও আমাদের মাল্টি ডাইভার্স আরও কিছু কাজ করার ইচ্ছা আছে। আপনাদের দোয়া থাকলে, আল্লাহ যদি আমাদেরকে সামনের দিকে এগিয়ে নেন, ইনশাআল্লাহ আমরা করব। তো ফারুক হোসেনকে নিয়ে আর কিছু বলার নেই। ফারুক হোসেনের যে ভিউটা ইউটিউবে হয়েছে ওটা খুবই রেশনাল। ইউটিউবের যে 8-10টা ভিডিওর মতো যে ভিউজ, সেগুলাই হয়েছে। মানে হঠাৎ করে বুম কোনো কিছু হয়নি ইউটিউবে, কিন্তু ফেসবুকে এটা বুম হয়ে গেছে। যাই হোক, মানুষ দেখেছে এবং মানুষের হয়তো অনেক বেশি কোয়ারি আছে। তো যারা দেখেছেন ফেসবুকে, তাদেরকে আমি বলবো যে আপনারা ইউটিউবে দেখুন। আমরা ইউটিউবে লঙ্গার ভার্সন ভিডিওগুলো বা বড় ভিডিওগুলো আমরা দিচ্ছি না, একান্তই প্রয়োজন না হলে। প্রমোশনের ক্ষেত্রে আলাদা দিতেই হয়, এছাড়া আমরা লঙ্গার ভার্সন ভিডিওগুলো দিই না। তো এই ফারুক চলে এসছে অলরেডি আমাদের অফিসে। আমরা আর কথা আজকে বাড়াবো না। আপনারা জানেন যে মোট 5টি ধাপেই আমাদের এই ভিডিওটি সম্পন্ন হবে। সমস্ত সিদ্ধান্ত নেবে ফারুক। আমি এই মুহূর্তে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম ফারুক ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আপনার জন্য তো দেশের জনগণ ওয়েট করতেছে কবে নাগাদ একটা গুড নিউজ দিব আমরা। আপনার ভিডিওটা প্রচারের পরে তো আপনি শুনেছেন যে আমরা এরকম একটা ফ্যামিলি সন্ধান পেয়েছি যারা আপনাকে দাবি করছেন। আপনার কাছে তো ফোন দেওয়া হয়েছিল আমাদের অফিস থেকে। হ্যাঁ, কেমন লাগতেছে শোনার পরে? আমার কাছে তো অনেক আনন্দ লাগতেছে। আমার মামা যারা আছে বা আমার বাবা আত্মীয়স্বজন যারা আছে তাদের কাছে আমি ফিরে যেতে পারবো বা তাদের সাক্ষাৎ পাবো, এজন্য নিজেকে অনেক মানে ভিতরে- আপনার আপনি থাকেন কোথায় বর্তমানে? আমি বর্তমানে থাকি হলো লক্ষ্মীপুর, ওখান থেকে আসছেন? ওখান থেকে আসছি। শুধু আপনার মেয়েকে নিয়ে আসছেন? আমার মেয়েকে নিয়ে আসছি। আপনার পরিবার কোথায়? আমার পরিবার আছে বাড়িতে, কিন্তু একটু সমস্যা বিধায় আনতে পারিনি আর কি। আনতে পারেনি। কয় ছেলে মেয়ে আপনার? আমার একটাই মেয়ে। একটাই মেয়ে। কি জানি করেন ভাই আপনি পেশায়? আমি অটো রিক্সা চালাই। অটো রিক্সা চালান। কি নাম মা? নাম বলো। ওর বয়স কত? বয়স 6 বছর। 6 বছর। আর তো নাম বলতে পারবে। কি নাম তোমার? হ্যাঁ, আলিফা। মাশাআল্লাহ। তুমি কি জানো আজকে বাবার কি হবে এখানে? জানে না। ও ও জানে যে ঘটনা আপনি ছোটবেলায় এরকম হারিয়ে গেছেন, এগুলো জানে না? ওগুলা ও তেমন একটা জানে না। জানে না, বুঝবেও না। ইনফ্যাক্ট বুঝবে এই বয়সে বোঝার কথা না। তো ঠিক আছে মা, তুমি থাকো এখানে, তোমার বাবাকে নিয়ে আমরা ভিতরে যাবো, দেখা যাক কি হয়। চলেন ভাই, অনেকক্ষণ বসে থাকছি। তুমি বসো কেন মা? হ্যাঁ, ওকে পাশের রুমে বসে দাও। সেদিনের মতোই মাঝামাঝি বসেন। আপনাকে যারা দাবি করছে তারা আমাদের অফিসের কাছাকাছি আছে, তো ওনার অফিসে ঢুকলে আমরা 5-10 মিনিট ওনার সঙ্গে কথা বলবো। তো এই সময়টাতে আপনি এখানে একাই থাকবেন, তারপরে আমি অফিসের এই রুমের ভিতরে আসবো। জরুরি দরকার হলো যে কলিং বেল আছে, চাপলে ভিতরে চলে আসবো। আর এখানে পানি টানি সবকিছু আছে, একটু বসেন। হ্যাঁ, ঠিক আছে। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, যিনি অতিথি তার ব্যাপারে তো আমরা শুরুতে একটু বলেছি, আর হারিয়ে যাওয়ার বিবরণটা আমি আপনাদেরকে একটু বলি। উনি যেটা বলেছিলেন যে ওনার বয়স হচ্ছে বর্তমানে 31, হারানোর বয়স ছিল 6 থেকে 7। ছোটবেলায় আমার মা মারা যায়, বাবা আমাদের সংসারে ঠিকভাবে টাকা বা কোনো খরচ দিতে পারতেন না। আমরা 2 ভাই নানুর কাছে থাকতাম। নানু আমাকে মাঝে মধ্যেই মারধর করতেন। একদিন আমি বাড়ি থেকে পালিয়ে বের হয়ে চাঁদপুর শহরে আসি। এটাই মূলত ওনার হারিয়ে যাওয়া। এরপর আর উনি বাড়িতে ফিরতে পারেননি। তো এখানে হচ্ছে ঢাকা, এরপরে একদিন লঞ্চে করে ঢাকা সদরঘাট চলে আসে এবং সদরঘাটে একটা পরিবার ওনাকে পায়, সেখানেই বড় হয়। ওনার অনেকগুলো সাইড ইনফরমেশন আছে যেগুলো আমি একটু পরেই মেলাবো। আর ওনার শুধু মনে ছিল বাবার নাম আলী হোসেন, উনি রিক্সা চালাতেন। ভাই বোনের নাম এবং সংখ্যার জায়গায় পেয়েছি আমরা রুবেলের নাম। তথ্য পাঠিয়েছেন লিজা, এছাড়াও অফিস থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। তো এই হলো বিষয়। এখন দেখা যাক বিস্তারিত কি ঘটনা ঘটেছে। অতিথির বর্তমান ঠিকানা আমরা পাচ্ছি কাশীপুর 9 নম্বর ওয়ার্ড, দত্তপাড়া, চন্দ্রগঞ্জ, লক্ষ্মীপুর। আর দাবি করা পরিবারের ঠিকানা পাচ্ছি দুর্গাপুর 2 নম্বর ওয়ার্ড, মতলব দক্ষিণ, চাঁদপুর। ঠিক আছে, এই হ্যাঁ, উনি ঠিকানা বলেছিলেন মতলব চাঁদপুর। আসসালামু আলাইকুম। এখানে বসা যাবে? আর কেউ আছে? আরেকজন আসতে পারো, আরেকজন নেওয়া যাবে এখানে। নেন, একটু পরে আসতে বলেন সবাইকে, আমরা একটু কথা বলে নিই। এই টোটাল কতজন আছে আরো? না, এত না। এখানে একজন বসেন, এখানে একজন বসেন। হ্যাঁ, ওকে, আমরা একটু সবার সাথে কথা বলবো। ফোনটা একটু সাইলেন্ট রাখবেন, হ্যাঁ, দয়া করে। আপনার সাথে আগে পরিচিত হয়। কি নাম ভাই আপনার? আমার নাম মোহাম্মদ মহসিন। কি হন আপনি হোসেনের? আমি তার দুলাভাই লাগে। আপন না, খালাতা শাশুড়ি। ওকে, ফাইন। কি নাম চাচি? আমার নাম হ্যাঁ, মাজেদা। মাজেদা। জি, আপনি কি হন ফারুক হোসেনের? যে মামানি ওই মামনি, বড় মামি। আপন বড়, একটু কথা বলে ওদেরকে বোঝান জিনিসটা। আপনার নাম? আমার নাম রিনা। রিনা। আপনি কি হন? আমি হেগে ছোট খালা। ছোট খালা। ওকে। আপনার নাম? আমার নাম নাসিমা বেগম। নাসিমা বেগম। জি, আপনি কি হন?
আমি মেজো মামি। মেজো মামি। জি, আপনার পরিচয় ভাই? আমার নাম রিপন, আপনি কি হন? মামাতো ভাই। মামাতো ভাই। আচ্ছা, আপনার নাম? আমার নাম মোহাম্মদ জুলাস, আমার ভাগিন আর কি। আপনি আপন মামা? আপন মামা। জুলহাস। ও দুলাস বলছে। জি দুলাস। আপনার নাম? আমার নাম মোহাম্মদ মজুল হক, ওর ছোট মামা। আপন ছোট মামা। জি। আপনার নাম? মোহাম্মদ রুহুল আমিন পাদানিয়া। রুহুল আমিন। জি। আপনি রুহুল আমিন, আপনি কি জি। হন? মামা মামা। আপনিও মামা? জি, 2 নম্বর মামা আর কি। 2 নম্বর মামা। বড় জন। 3 নাম্বার। ও, বাবা আলী হোসেন কোথায়? এই বাচ্চা আছে না, মরে আছে, এটা কোনো আমরা তথ্য জানি না। এত পালিয়ে গিয়ে গেছে আর মা আমার অসুখ আছিল। ওর ভাইয়ের ছিল একজন রুবেল। জি। সেই রুবেল কই? ওর পালন দেবে। আলোক দিছে কে বিদেশ না একজনে কও কোথায় রুবেল, কোথায়? বিদেশ। বিদেশে। একজনের কথা বল। রুবেলকে কানেক্ট করা যাবে জি, আমরা পাবো। আমরা ওনাদের সাথে যোগাযোগ নেই, আমরা যোগাযোগ করছি আলাদাভাবে? জি। তার মানে আলী হোসেন কি বেঁচে আছেন না? আলী হোসেনের সাথে যোগাযোগ হয়েছে? না আলী হোসেনকে খুঁজে পাওয়া যায়নি? না, কিন্তু রুবেল যিনি, মানে ওনারা যে দত্তক দিয়েছিল সেই রুবেলকে আমরা খুঁজে পেয়েছি। রুবেল আছে, আনেন না কেন? উনি হচ্ছে দেশের বাইরে আছে। দেশের বাইরে। ভিডিও কলে কানেক্ট করা যাবে? জি, আমি বলেছি। বয়সে ছোট না বড়? ফারুকের চেয়ে ছোট? কত বছরের ছোট? ফারুকের 5 বছরের ছোট। 5 বছরের ছোট। ফারুকের মা কই? এই আপনার আর এত কথা না রাখেন আমার কই। দাঁড়ান দাঁড়ান, মা কই? মা মারা গেছে। ওকে, মার কথা বলছে যে আমার মা মারা গেছে? একটু মেমোরিতে ছিল না? জি, বলেছি। ছিল? বলছে ইয়াতে বলছে না এটা তো বুঝে শোনা ভিডিওতে বলছে মারা গেছে। এইটা তো বড় মার কথা তো বুঝে। আচ্ছা, এখন কথা হলো যে ও যে কটা জিনিস বলছে আমরা একটু মিলাই। ইসহাক নামে ওর কোনো মামা আছে? আছে বড় ভাই আমার, আমরা চাইর ভাই আর কি। আসছে, এখানে আসে নাই? আমার ভাই অসুস্থ, এই আমার এই রিপনের আব্বা। আপনার বাবার নাম ইসহাক? আচ্ছা। দুলাস তো আপনি? জি। আচ্ছা। আমিন কি? আমিন, আমিন নামে কি? এই আমার ভাই। আপনার শুরু রুহুল আমিন। রংমালা? মারা গেছে। রংমালা মারা যে গেছে। জামাই ওই এই যে মারা গেছে আমার আপনার শাশুড়ি? আপনার শাশুড়ি। আচ্ছা, উনি আরেকটা বলছে হচ্ছে মামাতো ভাই বোনের নাম হচ্ছে রিপন, লিটন, নার্গিস। এই আপনি সেই রিপন? লিটন নামে কেউ আছে? আছে এটা বিদেশ। আচ্ছা। নার্গিস আপনার মেয়ে? জি। আচ্ছা, তবে সব মিলছে। আমাদের বাড়ির পাশে মিজি বাড়ি নামে একটা বাড়ি ছিল। আর ছেলে আইছে আর কি নিচে আছে। আমাদের অনেকেই আসছে, যখন গেট টুগেদার করাবো তখন উপরে নিয়ে আসেন। আচ্ছা, এখানে বলছে সেলিম নামের একটা লোকের বাড়ি ছিল, ওনার ইটের ভাটা ছিল। আমার বাবা অনেক শিক্ষিত ছিল, ওনার ডান অথবা বাম চোখে সমস্যা ছিল। ছবি আছে কোনো ওনার? না ওনার বাবার কোনো ছবি রাখেন নাই? না চোখ একটা টার্গার। বাবা নানু বাড়িতে ঘর জামাই ছিল। মা মারা যাওয়ার কিছুদিন আগে আমার ছোট ভাই রুবেলকে ওনার পরিচিত এক পরিবারকে দত্তক দেয়। ভিডিও দেওয়ার পরে অফিস থেকে তথ্য সংগ্রহ করা। আচ্ছা, এখন কথা হলো এখানে তাহলে ওনাকে বলতে পারবেন বিস্তারিত ঘটনা এরকম কে আছেন আপনারা পরিবারের? কারে? বা ওনার ব্লাড সম্পর্কে তো আপনারা এখন সবাই মোটামুটি। কত হ্যাঁ, মানে ওনার সাথে দেখা করাবো ভিতরে, হ্যাঁ। পুরো পারিবারিক ঘটনা সমস্ত কিছু বিস্তারিত বলতে পারবেন এরকম আমি কি? বলতে আর এরা ওই ওর বলে মামার থাকতো না। জুলাস মামার জুলাস? জুলাস জুলাস। মামার দেন। তাহলে আপনার এখানে 3 মামা না? সবাই 3 ভাই আপনার? এই তিনজন আমরা, আর একজন বাইক রয়ে যায় বেরিং স্টেক রানি নাই হার বড় ছেলে। আচ্ছা, ঠিক আছে। আপনি বলেন তো কি হয়েছে ঘটনা, কিভাবে পাইছেন? ভিডিও পাবলিশ হওয়ার পরে কিছুক্ষণ পরেই হুম। ওই মাসুদ নামে একজন ভদ্রলোক কমেন্ট করে। উনি হচ্ছে জুলহাস মামার নাম্বার দিয়ে কমেন্ট করে। হুম। ওনার মানে নাম্বারটা উনি ভুল রাখে। জুলহাস যিনি ওইখানে ছিল ওনার নাম্বার দিয়ে কমেন্ট করে। তো যখন আমি ফোন দিয়ে আমি সরাসরি ওনার সাথে কথা বলি। তো এদিক দিয়ে মামার যেটা তথ্য। আচ্ছা, 1 মিনিট। আমাদের লোগোটা চেঞ্জ হয়নি, হয়ে গেছে তো তোমরা চেঞ্জ করো না কেন এখন? আমার টি-শার্ট চেঞ্জ হয় না, টি-শার্ট চেঞ্জ হয়। নোট ইট। আমি ভিডিওর মধ্যে বললাম এটা সব রাখবা, এটা ফেলবা না এডিট। এটা দর্শকরাও জানুক যে আমাদের লোগো তো চেঞ্জ হয়ে গেছে। তো আমাদের টি-শার্টের লোগো নতুন পুরানো মিলায় আমরা এটা করতেছি। হ্যাঁ, তারপরে কি হয়েছে? পরে মানে আমরা মামার পরিবারের তথ্যটা মোটামুটি পাই। হুম। তো মামাদের সাথে যখন যোগাযোগ করা হয়, যে লোক কমেন্ট করছে ওই লোক আছে? ওনাকে আমি এখন পর্যন্ত রিস্ক করতে পারিনি। আচ্ছা, তাহলে আপনি ওনার কাছ থেকে তথ্য নিয়ে নেন নাই? না, ওনাকে তো রিস্ক, ওনাকে নক করছি তো। হ্যাঁ, উনি রিপ্লাই দেন। তাহলে আপনি নিলেন কিভাবে? কার কাছ থেকে নিলেন? উনি তো কমেন্ট করছে তো। ও বিস্তারিত দিয়ে নাম্বার কমেন্টস করে না, ডাইরেক্ট লিখছে যে জুলহাস মামার নাম্বার এখানে লিখছে। আপনাদের পরিচিত যে লোক কমেন্টস করছে? ওই যে আছে মাসুদ যিনি, ওই যে নিচে আছে। ও আছে, নিয়ে আসুন ওটা। ওনা ডাক দেন। মাসুদ আমি বিস্তারিত খবরই নেই। উনি তাহলে মিজি বাড়ির না? দাঁড়ান, আপনি সব বলে যান আমাকে, বলে যান। তারপরে তারপরে কি? আমরা ডাইরেক্ট ফোন দিয়ে তুমি যা, মাসুদকে মামার নিয়ে আসো। সংগ্রহ করতে পারি। হ্যাঁ। কিন্তু মামার সরি আরেকটা ভাই আছে, হ্যাঁ। নাম সম্ভবত সুজন। উনি হচ্ছে সৌদি প্রবাসী। ওনার সাথে আমার এই মুহূর্তে কানেক্ট হয়। আচ্ছা মানে উনিও ভিডিওগুলো দেখতো। আচ্ছা মানে কবে ওনার ভাইটা আসবে। আচ্ছা। এবং উনি যে রুবেলের কথা বলছে
এই রুবেলকে খোঁজার জন্য অনেকভাবে চেষ্টা করছে, কিন্তু পারেনি। আচ্ছা আচ্ছা। পরে আমরা কনফার্ম হই যে পরিবারটা এটা ঠিক আছে। হুম। পরে রুবেল হচ্ছে যিনি, উনি বর্তমানে সম্ভবত ওমান প্রবাসী, হুম। মানে যে রুবেলকে দত্তক দেওয়া হয়, হুম। এই রুবেল ভাই আমাদের এখানে যোগাযোগ করে। উনি আজ পর্যন্ত জানতো না যে রুবেল দত্তক দেওয়া হুম। হয়েছে, মানে উনি যে পরিবারে আছে, আচ্ছা ওনার বাবাও কোনোদিন বলেনি বা মাও কোনোদিন বলেনি যে উনি দত্তক, কিন্তু ছোটবেলায় একটু শুনতো যে উনি দত্তক হিসেবে আছে ওই পরিবারে, কিন্তু কোনোদিন জিজ্ঞেস করেনি। যেদিন ভিডিও পাবলিশ হয়েছে, উনি ভিডিও দেখার পরে উনি ওনার বাবাকে পাঠিয়েছে যে বাবা তুমি আমাকে সত্য করে কথাটা বলো যে আমি কি আসলে তোমার সন্তান না আমি দত্তক। তখন ওনার বাবা আর কি বলছে যে হ্যাঁ তোমাকে ছোটবেলায় দত্তক নেওয়া হচ্ছিল তোমার মার কাছ থেকেই এবং তোমার নানুর কাছ থেকে। এই রুবেল হ্যাঁ, মানে দত্তক ফ্যামিলিকে জিজ্ঞেস করছে। হ্যাঁ, পরবর্তীতে এইটা আমরা কনফার্ম হই যে উনি রুবেল। আচ্ছা, তাহলে তো ঘটনা এখানে আরেকটা ঘটে গেছে আসলে ভিডিও প্রচার করার পরে। এখন রুবেল ঠিক আছে তো? হ্যাঁ, রুবেল ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এখন বিষয়টা হলো যে আমরা তাহলে পুরা ঘটনাই পাইলাম, কিন্তু বাবা মা ভাই কেউই তো নাই আলটিমেটলি। কারণ আপনাদের দায়িত্ব হচ্ছে মামা যারা আছেন ওনাকে আসলে বুঝায় চেনানো, হ্যাঁ, পুরো গল্পটা বলে। তো ভদ্রলোক কেন আপনার এই ঘর জামাই থাকতো এটা কেউ বলতে পারবেন? আমার দুলাভাই মানে ছোটবেলায় হ্যাঁ ফ্যামিলির থেকে মনে করেন হ্যাঁ রাগ করে বাড়িয়ে গেছে। বাড়িয়ে গিয়া আমার দুলাভাই সিলেট, আমার খালামাও কাছে মানুষ হয়েছে। আচ্ছা, আমার খালামারা আবার আমার বোনেরে নিয়ে বঞ্জিরে নিয়ে বিয়ে দিছে আর কি। আচ্ছা, তো সেই সূত্রে মনে করেন দুলাভাইয়ে কখনো আর ফ্যামিলির সাথে যোগাযোগ করে না। আমরা কোনো মানে আমার দুলাভাইয়ের বাড়ি ঘর ঠিকানা আমাদের কাছে নাই, আমরা জানি না। পরিচয় করালি আমরা চিনতাম যাইতাম, কিন্তু পরিচয় করা নাই। দুলাভাইও জানে হ্যাঁ ফ্যামিলির সাথে হ্যাঁ মানে এরকম। এই দুজনকে ভিতরে পাঠান, ঠিক আছে? আর এই যে মাতুর সাহেব কমেন্ট করছে ওনাকে নিয়ে এসে উপরে বসান, পরে আমি দেখা দিচ্ছি। ঠিক আছে, বসেন আপনারা। ওনার মেয়ের দিকে খেয়াল রাখেন। মাসুদ সাহেব আসছে উনি? আচ্ছা ঠিক আছে, আমাকে ফোন দিয়ে নিয়ে আসো, আমি একটু পরে কানেক্ট করতেছি। কিছু কি শোনা গেছে ভাই ভিতরে থেকে? জি না, শোনা যায় না। পরিবারের পরিচয় ছাড়া জীবনটা কেমন? পরিচয় ছাড়া তো জীবনটা অনেক কষ্টের জীবন। আমি তো ছোটই তো অনেক কষ্ট করেছি, এখনো কষ্ট করতে আছি। এটা নিয়ে কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কখনো? সমস্যার সম্মুখীন হয়েছি বলতে জীবনটাই তো কষ্টে গেছে। আমি ছোটতে অনেক জায়গায় অনেক পদের কষ্ট করছি। ছোটতে কষ্টের কাজের ভিতরেই ছিলাম আমি। মানুষ যখন জিজ্ঞেস করে না বাপ মা কই, বাড়ি ঘর কই, তখন কেমন লাগে? মানে পুরো পরিচয়টা ঠিক মতো দিতে না পারলে তখন নিজের কাছে অনেক কষ্ট লাগে, নিজে বলতে পারি না বা বুঝাইতে পারি না, এই জন্য নিজের কাছে খুব আফসোস মনে হয়, এমনকি অসহায় মনে হয়, সবসময় নিজেকে ছোট মনে হয়। বেঁচে থাকা একটা যুদ্ধ, এটা আপনি যদি রিয়েলাইজ করেন তাহলে বুঝবেন। আমরা সবাই কম বেশি যোদ্ধা। প্রকৃতি আমাদের কেমনভাবে তৈরি করেছে, জন্মের পর দিন থেকে আমাদের শরীর প্রতিকূল পরিস্থিতির সাথে যুদ্ধ করছে। এই যে আমাদের শরীরের মধ্যে যে রোগ প্রতিরোধ ক্ষমতা প্রতি মুহূর্তে আমাদেরকে সাপোর্ট দেয়, এটা কিন্তু এক ধরনের যুদ্ধ। বৈরী পরিবেশ থেকে শরীরের যুদ্ধ। আপনি জানেন না কি পরিমাণ পয়জন আপনি প্রতিদিন নিঃশ্বাসে, খাবারে, সবকিছুতে থেকে নিচ্ছেন, কিন্তু আপনার শরীর আপনাকে সুস্থ রাখছে এবং প্রতি মুহূর্তে ফাইট করে যাচ্ছে। এটা গেল শরীরের ফাইট। বেঁচে থাকা প্রাণ মানেই যুদ্ধ। এরপরে আপনি যখন সামাজিকভাবে নিজেকে এস্টাবলিশ করতে যাবেন, সামাজিকভাবে গ্রহণযোগ্য পর্যায়ে নিতে যাবেন, প্রতি স্টেপে যুদ্ধ। হ্যাঁ, এবং সেই যুদ্ধে কেউ হারছে, হেরে পৃথিবী থেকে বিদায় নিচ্ছে, সেই যুদ্ধে কেউ হেরে আবার জিতছে, আবার হারছে, হারা জেতা সবসময়ই আছে, এটাই মানুষের নিয়তি, তাই না? কিন্তু কিছু কিছু যুদ্ধ আছে জন্মের পরে পরিস্থিতির শিকার হয়ে অনাকাঙ্ক্ষিতভাবেই শুরু হয়ে যায়। এবং আপনি দেখেন, বিশেষ করে যে বাবা তার সন্তানকে হারিয়ে ফেলে, যে বাবা তার পরিবারকে হারিয়ে ফেলে, বা যে মা তার সন্তানকে হারিয়ে ফেলে, সে যে বেঁচে থাকে পৃথিবীতে কতটা কষ্ট নিয়ে বেঁচে থাকে। একইভাবে যে সন্তান পৃথিবীতে বড় হচ্ছে এবং সে যখন প্রতি মুহূর্তেই জানছে যে অন্যের আদর দেখে, অন্যের বাপ মায়ের স্নেহ দেখে, ভালোবাসা দেখে, আমারও তো বাপ মা ছিল, আমি তো কারো না কারো মাধ্যমে পৃথিবীতে এসেছি, কিন্তু পরিস্থিতির শিকার হয়ে আজকে আমি এই আদর থেকে বঞ্চিত, তখন তার মনে কি যুদ্ধ চলছে, এগুলো অনুভব করাটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে মানবিক মানুষ হওয়াটা বোধহয় সহজ হয়ে যায় আমাদের জন্য। যাই হোক, ফারুক হোসেনের জন্য আমরা আজকে যা করতে পেরেছি সেটা আপনারা দেখতেই পেলেন এতক্ষণে। এবার ফারুক দেখুক। ফারুকের জন্য আমরা দুজনকে ভিতরে নিয়ে আসবো। দুইজনকে পাঠাবা।
আমি বলে আসছি ইয়েকে আরিফকে কোন দুইজন। আসুন। ওয়ালাইকুম আসসালাম। ওই যে আসসালামু আলাইকুম। বুঝতে চান? আসেন ডান পাশে আসেন। তার আছে নিচে থেকে। বসেন বসেন বসেন। আসসালামু আলাইকুম মামা। আসি ভালো। কান্দেন না। আমার বড় বাবা ও বাবা গো কথা দিয়েছি দুইনার মাইসে রে বাবা তোমার লাইকা কত তাবি তোমার সাবধান হন, আমি কথা বলবো একটু সাবধান একটু আরে বাবা রে কিনলে রে বাবা তুমি বলাইলা বাবা শান্ত হন, আমরা একটু কথা বলবো। শান্ত হন, একটু শান্ত হন, সবাই একটু শান্ত হই, একটু কথা বলবো। হ্যাঁ প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা একটু কথা বলি। চাচা আমরা একটু কথা বলি, একটু একটু শান্ত হন, আমাদের দর্শকরা দেখতেছে, একটু শান্ত হন, একটু শান্ত হন। বুঝতে পারছি মামা হিসেবে আপনারা অসাধারণ, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, আল্লাহ আপনাদের কবুল করুক। এখানে পুরো কয়েক মিনিটের একটু অডিও সাউন্ডটা একটু অন্যরকম হয়ে যাবে। প্রিয় দর্শক এবং শ্রোতা, একটু আপনারা ম্যাচ করে নেওয়ার চেষ্টা করবেন, বিকজ
ভয়েস লেভেলের জায়গা থেকে এটা যদি বুঝতে চান আমাকে অনেক এই সিচুয়েশন আমি বোঝাতে পারছি না, তো শেষে দেখি আমি বলবো যে কি হয়েছে। ফারুক, আপনি চেহারা দেখে কাউকে চিনছেন? চেহারা দেখে আমি ঠিক অনুমান করতে পারি না, তবে সুজন বলছে মামার কান্দার অনুসারে আমি বুঝতে আছি। এখন সুজন কে? সুজন আমার ছোট ছোট হ্যাঁ হ্যাঁ ছোট ভাগিনা। এই সুজনের আপনার ছোট ভাই, ছোট ভাই। কিন্তু আপনি রুবেলের নাম বলছেন। রুবেল হচ্ছে একটা পালক দিয়ে লেছে সেই ভাই। মানে আরেকটা ভাই ছিল আপনার? তিন নাম্বারটা একবার। ও, সুজন কি বেঁচে আছে? কোথায়, আসে নাই? সৌদি আরব। সৌদি গেছে। সুজন বিদেশে। তাহলে আমরা এখন ভিডিও কলে কাউকে পাবো? রুবেলকে পাবো? রুবেলও বিদেশ আইতে 1.5 মাস গেছে। আচ্ছা আচ্ছা, তাহলে এখন কথা হলো, এটা শুনে আপনার কি হয়েছে? মনে হয়েছে যে না ঠিক আছে? হ্যাঁ, সুজন শুনে আমি ধারণা, আবার যে 88 বন্যার সময় বলছে সেটাও রাইট, সব ঠিক আছে। আপনার এই যে ইসাক সাহেব আছে, দুলাস তো উনি বলছেন, আপনি জুলহাস মামা, হ্যাঁ আমি মজুর মামা, আমি ছোট মজুর মামা, মজুর, হ্যাঁ মজুর মামা আমাকে অনেক আদর করতো, অনেক আমার জিন্সের প্যান্ট কিনা দিত, আমার 10 টাকা দিত এই সময় ছোট দেখতে। আপনার সব মামারাই আছে আলহামদুলিল্লাহ, দুই একজন বোধহয় মারা গেছে। আমার মা মারা গেছে, বড় খালা মারা গেছে। আর এখানে ভালো সংবাদের মধ্যে কিছু খারাপ সংবাদও আছে। আপনার মা তো বেঁচে নাই, জি না, এটা 6 মাস মারা গেছে মাত্র 6 মাস। আহারে, 6 মাস হয়েছে। 7 মাস হলো মারা গেছে। না, ওনার মার কথা বলতেছে। এর মা তো মরছে সুজনের 3 মাসের হইছে আর আপনি তো জানতেন আপনার মা মারা গেছে? আচ্ছা আচ্ছা শুন জানি এত বাইতি। আচ্ছা, আর আরেকটা যেটা, সেটা হচ্ছে যে আপনার বাবাকে আমরা আসলে খুঁজে বের করতে পারিনি, উনি কোথায়, উনি বেঁচে আছে না মারা গেছে আমরা জানি না। এই ব্যাপারে ওনারা বলতে পারবেন। কি হয়েছে বলেন তো ওনার বাবার খবর? তবে আমার দুলাভাই লগিয়া নোয়াখালী ছেলে, আমার একটা ঠিকানার ভিতরে আমি পাইছিলাম, ওই সময় তার খেয়াল করে না যে জিনিসটা রাখিয়া দেব, মানে মাস্টার বাড়ি নোয়াখালী ছিল আমার ওনার দুলাভাই। যেটা হয়েছে, বউ বাচ্চা রেখে কি উনি চলে গেছিলেন এখান থেকে? আর আসেন নাই কখনো? না আসেনি, ও, ছোটবেলায়। উনি কি রিক্সা চালাইতেন? জি রিক্সা। আচ্ছা, বউ বাচ্চা রেখেই চলে গেছে। সে চাকরিও করতো, ভালো চাকরি, শিক্ষিত তো, আগের আইএফআর ছিল। হ্যাঁ, আইএফআর ছিল আগের। আচ্ছা, তো এখন কথা হইলো যে আমার এই বাগিনাগরে ছোট রাখে আমার বোনের আবার 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। তো 2টা কিডনি নষ্ট হয়ে এসে ও অসুস্থ ছিল, এতে আবার বাদিমা টাইপে ছিল আর কি। 1 মাস থাকলে 6 মাস আর কোনো খবর কোথায় ঘর থাকতো না। ও আচ্ছা, তার মানে উনি কোথায় আছেন কিভাবে বের করা যায় না আসলে। পরে একবার আবার আমি খুব মানে কুতানি দেওয়া দিছি, দেওয়ার পরে ঠিক আছে, এটা রাইট আছে। আমার তো সারে ঘটনাটা শুনে, হ্যাঁ, আমার বোনের আমগো বাড়িতে হইলো মতলব চাঁদপুর মতলব। তো আমার বোনে আমার খালারা থাকতো সিলেট। এই মতলব চাঁদপুর থেকে আমি প্রচুর চিঠি পেতাম রেডিও থাকা অবস্থায়। আমার খালারা সিলেট থাকতো। হ্যাঁ। সিলেট যাওয়ার পরে আমার বোনের গেছিল বেড়াইতে, যাওয়ার পরে আমার খালারা এনে 2 জন, আমার খালারা ওর বাড়িতে বিয়ে দিস, ওর বার বাড়ি নোয়াখালী লক্ষ্মীপুর। তো বিয়া দেওয়ার পরে দিয়ে আমি এনে যাই দেই এই বারুকে সংখ্যা 3 মাসের বেড়ে 1.5 মাস হয় নাই, 3 মাসের বেড়ে সিলেট। সেই সিলেটে নেই কইছে আমার বোনের আমরা রাখতাম না, মেয়ে লোক আসতাম পরে খায় তো বাইক নিয়ে যাবো সব বলবো এনার ঘরে দিয়া ভাগিনা, এই ভাগিনা হইছে। এখন কথা হলো আপনার 3 ভাগিনাই তাহলে এখন আপনাদের তত্ত্বাবধানে আছে। এরা তো হারা গেছিল, এরা আজকে পায়ে গেলেন। হ্যাঁ, শোনেন, আপনার সব তথ্য মিলছে, আপনি কি মানতেছেন ওনাদেরকে? বাইরে অনেকে আসছে, 12-14 জন আসছে আপনার জন্য, আমরা ভিতরে জায়গা দিতে পারি নাই। এখন সবাইকে নিয়ে আসবো, সবার সাথে কথাবার্তা। আপনি কি মানতেছেন এনাদেরকে পরিবার হিসেবে? আচ্ছা, রংমালা খালা কোথায়? মারা গেছে তোর খালায়। আপনার যদি কিছু জিজ্ঞেস করা তাই করেন। হ্যাঁ, তোর খালার তোর বোনে আইছে, বোনে যাবে আইছে, দুলাভাই আইছে। এই ইশাক মামা কোথায়? তোর মামা তো ভাই আইছে, তোর মামি আইছে, রিপন আইছে। লিটন কোথায়? লিটন আছে বিদেশ। কলে রাখছো? ফোন রিসিভ করছো না? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ওকে স্যার, আমার সঠিক মতামতে আমার দৃষ্টিতে ঠিক আছে, ওনারাই আমার মামা, ওনারাই আমার গার্ডিয়ান। আলহামদুলিল্লাহ, তাহলে এটা আপনার পরিবার। আপনি যা বলছেন 100-তে 100 মিলছে, একটা ওইদিক ওদিক হয় নাই। হ্যাঁ, ইনফরমেশন যে থাকে না, একদম ঘটনা উল্টা যাবে এরকম কোনো কিছু না। আপনার ফুপুরাও আসছে বোধহয়, না? 2-1 ফুপু আসছে এখানে, আসছে কি খালারা আসছে? আচ্ছা, লিটন তো একবার ছোটবেলায় গাছের থেকে পড়ে গেছিল, এটা আপনাকে জানা আছে? মামার ঘরের পিছে আম গাছ একটা ছিল, আবার আমাকেও বাড়িতে যে
একজনের এই যে এমনি যে ঠ্যাং উড়ে একটা হের নাম কি জানি ছিল আলম, আলম আলম। হ্যাঁ মামা ঠিক আছে আলম হ্যাঁ মামা ঠিক আছে। আচ্ছা তোর মামা তো ভাই আলম। আমার সব মনে আছে, কিন্তু আমি ওই যে আমারে তখন বাড়ির ঠিকানা বা নারে জেলা কোনটা বা থানা কোনটা এগুলা তখন আমার কেউ জ্ঞান দেয়নি, কিন্তু আমি চোখের দৃষ্টিতে যেটা বলতো এটা বুঝতাম। সবাইকে ভিতরে নিয়ে আসো, কিন্তু সবাইকে নিয়ে। লঞ্চে করে আসার পরের থেকে আমি সব কিছু হারাই লেছি, আমার জীবনটাই গেছে অনেক কষ্টে কষ্টে। আমি কিভাবে কোন পরিস্থিতিতে কোন জায়গায় যে আছি, এখন বর্তমানে কোন জায়গায় উঠছি আর কারা আমার লালন পালন। মতলব তো গেছে কি আর আমি না মতলব পরের দিন গেলাম তোরা আনতে ওই বেটার বাসা বেডির বাসা থাকতে বিল্লা। আমি ঢাকার ওই এমন দিদির কোন বাড়ি জায়গা বাসা নাই যে আমি থাকতি, বিচারে তিনটা নেই। বিলি বেডিলা সদরঘাট কও, থেকে শুরু আমার করে নানি একেবারে কই, দাদা কমলাপুর, আমার দেখিয়া গেছে, মানে গিয়াও না, আমার মামা যেখানে কেন খবর বাচ্চাদের দিলা, আনাগোনা এলে আছে গেছে। সব জায়গায় জায়গায় আমি আমি যাই বিচারি। গেছে, আপনি কি এই চাঁদপুর থেকে এসে রাত্রিতে খুঁজতেন? হ্যাঁ আমার না, আমি ঢাকাতেই ছিলাম। আমার এই আমার এই দুলাস মামার গরু লিয়ে আমি খেতে যাইতাম, আমার ছাগল আনতাম। নানি খেত করছে হুম। তো তো ওই নানি- কিন্তু আমি বেশি মানে আমার ওই বাড়ির থেকে বাইরের বেশি মেইন উদ্দেশ্য হইলো আমার তখন আমার মাও মারা গেছে, আমার মা নাই, আমার বাবাও চলে গেছে, মানে কেউ আদর করে যে ডাক দেয় বা কোন মায়া করে এই জিনিসটা তখন আমি পাইনি। এমনকি নানি আমাকে একটু ভয় দেখে তো বলতে এই কাম কর, এটা কর, ওইটা কর, কোথাও তো মানে ওই সেই সময় মানে মনের ভিতরে আমার একটা ভয় ঢুকে গেছে, ঠিক আছে, এই ভয়ের কারণে আজকে আমার এই জায়গায় আসা। আর মেইন উদ্দেশ্য হলো আমার বাবা যদি থাকতো তাহলে আমার আজকে এই দুর্গতি হইতো না, তাও তো যাক আমার বাবা তো কাছে ডাক দিত। আসল আসল ভাই তত্ত্বটা হইলো মনে করেন, হ্যাঁ এই বন্যার টাইমে মনে করেন আমাকে দুইটা, একটা বাড়ির দলিল আর একটা একটা জমির দলিল, এই দুইটা দলিল ছোট মানুষ তো, এই দুইটা দলিলের হ্যাঁ কাইটা মনে করেন হ্যাঁ নৌকা বানিয়া হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এই জিনিসটা শুনেন, এই জিনিসটা করার কারণে মনে করেন বকা খাইছে। আমার এই ভাইয়ে তো বাড়িতে থাকতো, হ্যাঁ একটু কার মাথা গরম হইতো আরে না আমি থাকতাম রাস্তা গরু লিয়ে স্টাস্টি মনার তুই মায়ও তো চিলাচিলি করছে, ওই যে কাম করে রান না মতলব গেছিল তো যাওয়ার পরে দিয়া আরে তো গরু রাখছে জি, তো আমার মায়ের কাছে কোন কি আর জানি হে দলিল এখনো আছে, কাটা দলিল এখনো আমার কাছে আছে, বাসিয়া তো ওনার ঘরে দিয়া ও আঙ্গ বাইর বইরা এই আমি যখন আইছি তখন এরকম এই বন্যা দিয়ে এই খালেদা জিয়ার মানে ত্রাণ দিত, শুধু গেল ত্রাণ দিত। হয় এই কালটা দিয়া গেছে তো তুই না এনো গেলি কা লজ ঘাটেতে না তোরা আমি এদের ভানি দিয়ে হাসুইরা লামিয়া বাইত নি হ্যাঁ হ্যাঁ তো বাইক গিয়ে আবার 6 মাস থেকে বলে লিখেছি 6 মাস থেকে তুমি না দিদি কন্ট্রোল থাকেন, কন্ট্রোল থাকেন, হঠাৎ করে অসুস্থ হয়ে যাবেন। মামা আমি তার জন্য পানি দিয়া বাগিনারে নিয়ে আনি যাবো চাচা, আমরা বাইরে যাবো এখন। দলিল কাছে ওকে খিল দিতাম, খাবার দিতাম, তো তো মুন্ডারে বুঝাইতাম মিলাই লিগা বাবাই ওলাইছে রে ও রে আরে বাবা লাগ দেয় তাতে জানাও আমাকে। কইছি বুঝলে মাছে দেই কাকি ওই বই আমি কষ্ট কইরা বাগি না গো আল্লে গো চাচা, পাইছেন তো এখন, থাক, থাক। মনে শান্ত করেন। আর আপনাদের বাড়িতে বোধহয় সবাই অপেক্ষা করতেছে। আমাকে ওই দোতলা করে ডেকে আসছে, আছে দোতলা করো আছে না এটা আছে থাক, 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 চাচা, থাক, কন্ট্রোল করেন। আমি বাবা গরু ঘর ঘুমাইছি তু ঘরে দিছি ঘর হইতে রে বাবা এই ভাই আমার রে বাবা আসা আসা কই কই তিরে জানা মামুর কই জানা ঠান্ডারে করলি না যায় চাচা, শান্ত করেন নিজেকে, আমরা বেরোবো এখন। হ্যাঁ, শান্ত করেন। मतलब वो अंगत थे ना ऊंचा है गैसे मतलब थे नहीं लॉन्च से मतलब थे नहीं আচ্ছা, राइट ठीक है মানতেছেন আপনি? আচ্ছা চাচা, কন্ট্রোলে রাখেন নিজেকে। হ্যাঁ, নিচে কন্ট্রোলে রাখেন, হঠাৎ করে হার্ট অ্যাটাক করবেন এরকম করে চিল্লাইলে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা
ফারুককে তার পরিবারের কাছে ফেরাতে পেরেছি আলহামদুলিল্লাহ। এটার মধ্য দিয়ে আমাদের সফলতা দাঁড়ালো 417। আপন ঠিকানায় শুধু 417, লস্ট অ্যান্ড ফাউন্ডে 30, তার মানে 447। আমরা খুব শীঘ্রই অফিসিয়ালি 450 টাচ করে ফেলবো ইনশাল্লাহ। তুই এসে বাচ্চা চানপুর গেছ, তুই কোনো চানপুর গেছ, তুই মতলব যাইলি যাইতে মতলব গেলে তুই গেছ মতলব তেনে লঞ্চ হইতে। আসুন সবাই চলে আসুন। আমার মা অসুস্থ হয়েছিল, আমার বড় মামি একবার গোসল করাইতে গেছিল, একটু ফান্টা নইলে না গোসল করাইতে হইতাম, মানে গন্ধ শুরু তো আমার থেকে। ওরা ভাই কই? আমার নাতি আমার রুলেন মামার বিছনা নিচে থেকে একবার দিয়ে আড়াই গেছিল, মনে আছে? আমি নিছিলাম। ফোনে কে আছে? ফোনে লাইনে আছে? আচ্ছা, একটু কথা বলেন। এটা কে? আপনার নাম কি? ওনার নাম হচ্ছে রুবেল। এই যে রুবেল ফোনে, নেন কথা বলেন। আসসালামু আলাইকুম। তো ভাই ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো ভাই? হ্যাঁ ইনশাআল্লাহ ভালো আছি। তুমি তো আমার ভাই রুবেল। হ্যাঁ, বাসার সবাই আছে ভালো? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। ও দেশের বাইরে থাকে না? হ্যাঁ সবাই ভালো আছে ইনশাআল্লাহ। তুমি এখন কোথায় আছো? কই থাকো? কই? বর্তমানে ওমানে আছি, ওমানে। এখন আছে ডিউটিতে। বাগিনা ভালো আছেন? এদের কার সাথে যোগাযোগ? ও মামার সাথে কার সাথে যোগাযোগ? রিপনে আর আমি ছোটবেলা আগে কিরে মামা তোর কি মন না সানাজি মামু করে দেখতে পয়সা জমাইতাম। মামা তো বোন এটা ছোড়ো আরে খোঁজ মামা তো ছোড়ো এটা পর্যাপ্ত পরিমাণে মিষ্টি আনছেন তো? আমি আনি আর আমার বোমা ফারুক, আমি শেষ করি। এটা আপনার পরিবার ফাইনালি। আলহামদুলিল্লাহ, ভালো থাকেন, দোয়া করুন আমাদের জন্য। সবাই সবাই মিষ্টি মুখ করেন। শেষ করি, কথা বলেন আপনারা। আসসালামু আলাইকুম।
আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা ফারুককে তার পরিবারের কাছে ফেরাতে পেরেছি। মা বেঁচে নেই, বাবা কোথায় আছে সেটা ফারুক হয়তো বা সারা জীবনে কোনোদিনও জানবেন না। হয়তো জানুক, সে দোয়া করি। তারপরেও দেখেন কত চমৎকার একটা পরিবার, এত বড় পরিবার, মামা, খালা, মামাতো ভাই বোন সবাই চলে আসছে। মানুষ দিন শেষে পায়ের নিচে মাটি পায় পরিবার থেকেই, এবং সেই পরিবার ছাড়া যারা বড় হয় তাদের প্রতি আমাদের সহানুভূতিশীল হওয়া উচিত। সেই প্রত্যাশা জানিয়ে আমরা আজকে শেষ করছি। আরও বেশ কিছু আপডেট আছে, এবং এই ভিডিওগুলো যেহেতু ফেসবুকে পুরোপুরি আসে না, সুতরাং অনেকেই দেখি আমি কপি করে তাদের ফেসবুকে ছাড়েন, বিভিন্ন আইডিতে ছাড়েন, এবং সেখানে মিলিয়ন মিলিয়ন ভিউজ পান। আমাদের আইডি থেকে বা আমাদের ফেসবুক পেজ থেকে ছাড়লে এটা রিচ হয় না, এটা ভিউজ হয় না। কেন হয় না আমরা জানি না। তো সেই জায়গা থেকে অনেকেই এই কাজটা করেন, তাদের প্রতি আমার বিনীত অনুরোধ হচ্ছে এটা করা যাবে না। এটা করলে আপনার আইডি বা আপনার পেজটি ক্ষতিগ্রস্ত হবে, কারণ আজ অথবা কাল আমরা অবশ্যই কপিরাইট দিব। আর এই কপিরাইট দেওয়া মানে হচ্ছে আপনার যে পেজটি আপনি এত কষ্ট করে এত যত্ন করে গড়ে তুলেছেন, সেই পেজটি একটা দুটো কপিরাইট খেলেই আপনার পেজটি চিরতরে রিচ অফ হয়ে যাবে, কিংবা বন্ধ হয়ে যাবে, বা বিপদগ্রস্ত হবে। সুতরাং আপনাকে এটা করা যাবে না। আরেকটা বিষয় হচ্ছে, আমরা দেখলাম আপন ঠিকানার নামে বা আমার নামে বেশ কিছু গ্রুপ আছে ফেসবুক পেজে, যেখানে আমার আইডি থেকে ছবি চুরি করে হোক, বিভিন্ন জায়গা থেকে হোক পোস্ট করেন। আমার আইডিতে যে লাইক পড়ে তার চেয়ে অনেক বেশি লাইক পড়ে এইসব গ্রুপগুলোতে। আমি জানি না ফেসবুকের নতুন কোনো পলিসি হয়তো বা হতে পারে যে টার্গেটেড পিপল যারা, তাদের রিচগুলো কমিয়ে দেয়া, হয়তো আমিও তাদের মধ্যে একজন, মেবি। যেহেতু এগুলোর ব্যাপারে কোনো ডেটা নেই, সোশ্যাল মিডিয়া চাইলে আপনাকে কন্ট্রোল করতেই পারেন। ইটস ভেরি ইজি। বাংলাদেশে আপনি যদি সেই অর্থে ইনফ্লুয়েন্সার বলেন, হাতে গোনা কয়েকজন। এটার নাম্বার তো বের করা খুব কঠিন না ফেসবুকের জন্য। সুতরাং তাদের গতিবিধি, তাদের কোন পোস্টের কতটুকু রিচ হবে এটা নির্ণয় করা, এটা তেমন কোনো ব্যাপারই না ফেসবুকের জন্য। তো সেই জায়গা থেকে অনেক সময় যেটা হয় যে আমরা হয়তো কাঙ্ক্ষিত রিচ পাই না, কোনো কারণ ছাড়াই হয়তো পাই না। তো এই কাজগুলো করা যাবে না, এবং এটা করলে কিন্তু আমি ক্ষতিগ্রস্ত হব। এবং আমি দয়া করে সেই সব পেজ এবং গ্রুপের যারা মেম্বার আছেন, অ্যাডমিন আছেন, তাদেরকে বলবো এগুলো করবেন না আপনারা। কারণ আপনারা এমন কাজ করেন, এইসব গ্রুপ খুলে, আমার নামে খুলে, এমন সময় এমন পোস্ট দেন যেগুলো আমার এথিক্সের সাথে একেবারেই যায় না। কিন্তু ৮-১০ সাধারণ মানুষ কিন্তু বুঝতে পারবে যে না, এটা বোধহয় আরজে কিবরিয়া নিজেই চালাচ্ছে, বা আরজে কিবরিয়া অ্যাডমিন। সো এই কাজগুলো দয়া করে করা যাবে না। ফেসবুকে মূলত আমার ২টা এন্টিটি, একটা হচ্ছে আমার পার্সোনাল আইডি, সেটাও ভেরিফাইড, আমার আরজে কিবরিয়া পেজ সেটাও ভেরিফাইড। আর ইউটিউবে যে পেজগুলো আছে সেগুলো সবগুলো ভেরিফাইড। শুধুমাত্র নতুন যেটা শুরু হয়েছে, সেটা তো কেবল নতুন, একেবারে কয়েক সপ্তাহ বয়স, সেটা ভেরিফিকেশন এখন সম্ভব হয়নি, হবে ইনশাল্লাহ খুব শীঘ্রই। আপনারা ভালো থাকুন। শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।